1953 সাল কোরিয়ান যুদ্ধ শেষ হল, কিন্তু শেষ হওয়ার পর যা বাকি রইল তা দেখে বোঝার উপায় ছিল না এই মাটিতে কোনোদিন কিছু হবে। শিওল পুড়ে গেছে, রাস্তায় অনাথ শিশু, বিধবা মা, পঙ্গু সৈনিক। জনসংখ্যার প্রায় 10% যুদ্ধে মারা গেছে। কারখানা নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই। মাথাপিছু আয় ছিল প্রায় $67, যা আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলোর চেয়েও কম। আমেরিকান সাহায্য সংস্থার একজন কর্মকর্তা সে সময়ে রিপোর্টে লিখেছিলেন, এই দেশ টিকে থাকতে পারবে না, বিদেশি সাহায্য ছাড়া এটা অচল। সেই মানুষটা ভুল ছিলেন। 70 বছরে দক্ষিণ কোরিয়া পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতিগুলোর একটি হয়েছে। মাথাপিছু আয় $67 থেকে $33,000। একটা অক্ষরও লিখতে পারতেন না যাদের সন্তানেরা, তারা আজ পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। যে দেশ একদিন খাবারের জন্য বিদেশের দিকে তাকাতো, সে দেশের সংস্কৃতি আজ পৃথিবীকে মুগ্ধ করছে। কিন্তু এই গল্পটা সহজ নয়। এই অলৌকিক যাত্রাটায় আছে স্বৈরশাসন, রক্তপাত, মানুষের অধিকার হরণ, অর্থনৈতিক অন্যায়, এবং একই সাথে আছে অবিশ্বাস্য পরিশ্রম, অসাধারণ সংগ্রাম, এবং শেষে গণতন্ত্রের জন্য মানুষের সেই লড়াই, যা ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণামূলক দৃশ্যগুলোর একটা। এটা একটা মিরাকলের গল্প, কিন্তু মিরাকলের পেছনে কতটা ঘাম আর কতটা রক্ত আছে সেটা না জানলে গল্পটা অসম্পূর্ণ থাকবে। দক্ষিণ কোরিয়া বোঝার জন্য একটু পিছিয়ে যেতে হবে, কারণ এই দেশের ক্ষতটা শুধু যুদ্ধের নয়, তার চেয়েও অনেক পুরনো। 35 বছর জাপানের উপনিবেশ থাকার পর 1945 সালে কোরিয়া মুক্ত হলো, কিন্তু সেই মুক্তি এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে, এবং সঙ্গে এলো বিভাজন। উত্তরে সোভিয়েত, দক্ষিণে আমেরিকান। 38তম অক্ষরেখায় একটি কাল্পনিক দাগ টানা হলো, এবং সেই দাগ পরিবারকে ভাগ করলো, বন্ধুকে আলাদা করলো, একটা জাতিকে দুটো ভিন্ন ভবিষ্যতে পাঠিয়ে দিল। 1950 সালে উত্তর কোরিয়া আক্রমণ করলো। 3 বছরের যুদ্ধে কোরিয়া উপদ্বীপে যা ঘটল তার কোনো নাম দেওয়া কঠিন। ধ্বংস, গণহত্যা, পারিবারিক বিচ্ছেদ। আমেরিকা এলো দক্ষিণের পক্ষে, চীন এলো উত্তরের পক্ষে। যুদ্ধ শেষে ফলাফল হলো একটাই, একই জায়গায় ফিরে এলো সীমানা, কিন্তু মৃতের সংখ্যা 30 লাখ ছাড়িয়ে গেছে। 1953 সালে থামলো যুদ্ধ। আসলে থামলো না, যুদ্ধবিরতি হলো। আজ 70 বছর পরেও দুই কোরিয়া প্রযুক্তিগতভাবে যুদ্ধরত। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়া যখন টিকে থাকার চেষ্টা করছিল, তখন সম্পদ বলতে ছিল শুধু মানুষ, এবং সেই মানুষও ক্ষুধার্ত, ভয়ার্ত এবং ভয়ানক রকম ক্লান্ত। কিন্তু ইতিহাস মাঝে মাঝে অদ্ভুত মোড় নেয়। যে দেশের কাছে হারানোর কিছু নেই, সে দেশের মানুষ অনেক সময় অসাধ্য সাধন করে, কারণ থামলে বাঁচার কোনো উপায় নেই। 1961 সালের মে মাসে সিউলে ট্যাঙ্ক নামল। একটা সামরিক অভ্যুত্থানে ক্ষমতা নিল জেনারেল পার্ক চুং হি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার চলে গেল, মানুষ উদ্বিগ্ন হলো। আরেকটা স্বৈরশাসক, মানে আবার আরেকটা অন্ধকার যুগ। কিন্তু পার্ক চুং হি অন্যদের থেকে একটা বিষয় আলাদা ছিলেন, তিনি সত্যিকার অর্থে দেশটাকে বদলাতে চেয়েছিলেন। পার্কের শৈশব ছিল দারিদ্র্যের। জাপানি উপনিবেশের সময় গরিব পরিবারের জন্ম, সামরিক বাহিনীতে ক্যারিয়ার, কারণ অন্য পথ ছিল না। এই পটভূমি তাকে একটা জিনিস শিখিয়েছিল, দারিদ্র্য অভিশাপ নয়, চাইলে পরিশ্রম দিয়ে এটা পাল্টানো যায়। ক্ষমতায় এসে তিনি একটা পরিকল্পনা নিলেন, যা সেই সময় অনেকের কাছে অবাস্তব মনে হয়েছিল। 5 বছরের পরিকল্পনা। সরকার ঠিক করবে কোন শিল্প গড়তে হবে, কোন কোম্পানি সেটা করবে, কিভাবে অর্থায়ন হবে। বাজারের উপর ছাড় দেওয়া নয়, বরং রাষ্ট্র নেতৃত্ব দেবে। এই মডেলটা পশ্চিমের অর্থনীতিবিদরা পছন্দ করেননি। তারা বলেছিলেন এটা কাজ করবে না, কিন্তু পার্ক পরোয়া করেননি। প্রথম 5 বছরে মনোযোগ দেওয়া হলো সিমেন্ট, বস্ত্র, সারের মতো হালকা শিল্পে। তারপর দ্বিতীয় 5 বছরে ভারী শিল্প, যেমন ইস্পাত, জাহাজ নির্মাণ ও রাসায়নিক। পোহাং স্টিল, এখন পোস্কো নামে পরিচিত, তৈরি হলো 1968 সালে। পৃথিবীর অনেক বিশেষজ্ঞ বলেছিলেন দক্ষিণ কোরিয়ায় ইস্পাত কারখানা হবে না, কারণ এত বড় বিনিয়োগ একটা দরিদ্র দেশের পক্ষে সম্ভব নয়। ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দিতে অস্বীকার করল। পার্ক তবুও এগিয়ে গেলেন, জাপানের কাছ থেকে উপনৈবেশিক ক্ষতিপূরণের টাকা দিয়ে। আজ পোস্কো পৃথিবীর অন্যতম বড় এবং দক্ষ ইস্পাত কোম্পানি। কিন্তু পার্কের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল চেবল ব্যবস্থা তৈরি, বড় পারিবারিক ব্যবসায়িক গোষ্ঠী, যারা সরকারি সহায়তায় দ্রুত বড় হবে। স্যামসাং, হুন্দাই, এলজি, লোটে, এই নামগুলো আজ পৃথিবী জুড়ে পরিচিত, কিন্তু এগুলো তৈরি হয়েছিল পার্কের সরকারি পৃষ্ঠপোষকতায়। সস্তা ঋণ, রপ্তানির সুবিধা, বিদেশি প্রতিযোগিতা থেকে সুরক্ষা। বিনিময়ে এই কোম্পানিগুলো সরকারের নির্দেশ মতো শিল্পে যাবে, দ্রুত উৎপাদন বাড়াবে, রপ্তানি করবে। এই মডেলে একটা সমস্যা ছিল, গরিব মানুষের টাকায় বড় কোম্পানি বড় হচ্ছে, কিন্তু সেই কোম্পানিগুলো কাজের সুযোগ দিচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। ক্ষতি এবং লাভের হিসাব মেলানো কঠিন। সেমাউল উদ্যম, গ্রামের রূপান্তর। পার্কের আরেকটা প্রকল্প ছিল যা পশ্চিমে খুব কম আলোচিত হয়, সেমাউল উদ্যম বা নতুন গ্রাম আন্দোলন। 1970 সালে শুরু হওয়া এই কর্মসূচিতে গ্রামের মানুষদের সিমেন্ট এবং স্টিলের রড দেওয়া হলো, এবং বলা হলো এটা দিয়ে তোমাদের গ্রাম নিজেরা করো। শর্ত ছিল একসাথে কাজ করতে হবে, পরিকল্পনা করতে হবে, নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। গ্রামের মানুষ রাস্তা বানালেন, ঘর বানালেন,
সেচ ব্যবস্থা তৈরি করলেন। যে গ্রাম বেশি কাজ করলো পরের বছর তারা বেশি সম্পদ পেল। এই কর্মসূচি নিয়েও বিতর্ক আছে। অনেকে বলেন এটা গ্রামের মানুষকে সরকারের জন্য বিনা পয়সায় কাজ করিয়েছে, কিন্তু গ্রামীণ দারিদ্র্য যে উল্লেখযোগ্যভাবে কমেছিল সেটা পরিসংখ্যান বলছে। দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক মিরাকলের গল্পে একটা অধ্যায় প্রায় বাদই পড়ে যায়। সেই অধ্যায়ে আছে লক্ষ লক্ষ শ্রমিকের গল্প, বিশেষত তরুণী মেয়েদের, যারা গ্রাম থেকে শহরে এসে কারখানায় কাজ করলেন। দিনের 16 ঘন্টা, সপ্তাহে 7 দিন। মজুরি এতটাই কম যে বাঁচার জন্য যথেষ্ট, কিন্তু মর্যাদার জন্য নয়। ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই, ধর্মঘট করার অধিকার নেই, অভিযোগ করার অধিকার নেই। এই শ্রমিকদের পিঠের উপর দিয়েই হান নদীর মিরাকল এগিয়েছে। 1970 সালের 13ই নভেম্বর সিউলের একটা বাজারে একজন তরুণ কারখানার কর্মী নিজের গায়ে আগুন লাগিয়ে দিলেন। তার নাম চিয়ন ট্যাই ইল। মরার আগে তিনি চিৎকার করলেন, শ্রম আইন আনো, আমরাও মানুষ। তার বয়স ছিল মাত্র 22 বছর। চিয়ন ট্যাই ইলের মৃত্যু দক্ষিণ কোরিয়ার শ্রমিক আন্দোলনের জন্মক্ষণ হয়ে আছে। এ একটা মানুষের আত্মত্যাগ লক্ষ মানুষকে জাগিয়েছিল, কিন্তু পার্কের সরকার এ আন্দোলনকে নৃশংসভাবে দমন করল। KCIA, ভয়ের হাতিয়ার। পার্কের শাসনের সবচেয়ে অন্ধকার দিক ছিল কোরিয়ান সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা KCIA। দেশের ভেতরে এবং বাইরে বিরোধীদের নজরদারি, গ্রেফতার, নির্যাতন। বিরোধী রাজনীতিবিদ, শ্রমিক নেতা, ছাত্র আন্দোলনকারী এরা সবাই KCIA এর লক্ষ্য ছিলেন। নির্যাতন ছিল পদ্ধতিগত, সাথে গুম হওয়ার ঘটনাও ছিল। পার্ক যখন নিজেকে আরও শক্তিশালী করতে চাইলেন, 1972 সালে তিনি ইউশিন সংবিধান আনলেন, যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা প্রায় সীমাহীন হয়ে গেল, আর সংসদ রইল নামমাত্র। এই সিদ্ধান্তটা এমনকি তার সমর্থকদের মধ্যেও বিভাজন তৈরি করেছিল। কেউ বললেন উন্নয়নের জন্য এটা দরকার, কেউ বললেন এটা স্রেফ ক্ষমতার লোভ। এই প্রশ্নের উত্তর 1979 সালে এলো একটা ডিনার টেবিলে। KCIA এর প্রধান কিম জে গিউ পার্ককে গুলি করলেন। হত্যার কারণ নিয়ে আজও বিতর্ক, ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ। কিন্তু ফলাফলে পার্ক চুং হির শাসনের অবসান হলো। 18 বছরের কঠোর শাসনে দক্ষিণ কোরিয়া অর্থনৈতিকভাবে রূপান্তরিত হয়েছিল, কিন্তু গণতন্ত্র আসেনি এবং মানুষ শিখেছিল কিভাবে ভয়ের মধ্যে বাঁচতে হয়। পার্কের মৃত্যুর পর মানুষ আশা করেছিল গণতন্ত্র আসবে, কিন্তু আসেনি। আরেকজন সামরিক কর্মকর্তা জেনারেল চুন দু হুয়ান ক্ষমতা নিলেন, এবং যখন 1980 সালের মে মাসে কোয়ানজু শহরে মানুষ গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামলেন, তখন সেনাবাহিনী নামল, কিন্তু এবার গুলি নিয়ে। কোয়ানজু গণহত্যা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায়গুলোর একটা। কতজন মানুষ মারা গেছেন সেই দিনগুলোতে সেটা এখনো বিতর্কিত। সরকারি হিসেবে 144, বেসরকারি হিসেবে অনেক বেশি। সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক যারা গণতন্ত্র চেয়েছিলেন কিন্তু পেয়েছিলেন গুলি। পশ্চিম নীরব ছিল, আমেরিকা চুপ ছিল, কারণ কমিউনিজমের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া তাদের দরকার ছিল। কোয়ানজু শুধু একটা ট্র্যাজেডি নয়, এটা হয়ে উঠল দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনের পবিত্র স্মৃতি। যে প্রজন্ম এই হত্যাকাণ্ড দেখেছে বা শুনেছে তারা বুঝেছে গণতন্ত্র আপনা আপনি আসে না, এর জন্য লড়তে হয়, প্রয়োজনে প্রাণ দিতে হয়। এই বোঝাপড়াটা পরের দশকে রূপ নেবে। চুনের শাসন, উন্নয়ন চলে নিপীড়নও। চুন দো হুয়াং ক্ষমতায় ছিলেন 1980 থেকে 1988 সাল পর্যন্ত। তার আমলে অর্থনীতি থামেনি, স্যামসাং, হুন্দাই আরও বড় হলো, রপ্তানি বাড়ল। একই সাথে 1988 সালে সিউল অলিম্পিকের প্রস্তুতি শুরু হলো। কিন্তু ভেতরে ভেতরে একটা বিস্ফোরণের অপেক্ষা হচ্ছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র আন্দোলন বাড়ছিল, কারখানায় শ্রমিকরা সংগঠিত হচ্ছিলেন, গির্জার যাজকেরা মানবাধিকারের কথা বলছিলেন, আর সারা দেশের সাধারণ মানুষ দেখেছিলেন দেশ এগিয়েছে। কিন্তু এই উন্নতির ফল কার কাছে যাচ্ছে? বড় চেবল কোম্পানিগুলো অনেক ধনী হয়েছে, কিছু মধ্যবিত্ত হয়েছে, কিন্তু সাধারণ শ্রমিক এখনও কম মজুরিতে দীর্ঘ ঘন্টা কাজ করছেন। এই ক্ষোভটা দিনের পর দিন জমছিল। 1987 সালের জুন মাস, সিউলের রাস্তায় সেদিন যা হয়েছিল সেটা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলনগুলোর একটা, এবং পৃথিবীর বাইরে এটা সম্পর্কে খুব কম মানুষ জানেন। শুরুটা হয়েছিল একজন ছাত্রের মৃত্যু দিয়ে। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র পার্ক জং চুলকে পুলিশ জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করেছিল এবং তিনি মারা গিয়েছিলেন। সরকার চেষ্টা করেছিল এটা লুকাতে, কিন্তু পারেনি। তারপর ছাত্র লি হান ইয়োল টিয়ার গ্যাসের শেল মাথায় লেগে কোমায় চলে গেলেন। তাকে কাঁধে নিয়ে একজন বন্ধু ছুটছেন। এই ছবিটা সারা দেশে ছড়িয়ে পড়ল, মানুষ রাস্তায় নামলো। কিন্তু এই আন্দোলন আগের আন্দোলনগুলো থেকে আলাদা ছিল একটা কারণে। এবার শুধু ছাত্র নয়, সাধারণ মানুষ নামলেন। স্যুট পরা অফিস কর্মী, গৃহিণী, দোকানদার, গির্জার যাজক, সবাই। চুন দু হুয়ানের পরিকল্পনা ছিল সামরিক আইন জারি করে দমন করা, কিন্তু আমেরিকা এবার সতর্ক করে দিল, সামরিক আইন জারি হলে সম্পর্কে প্রভাব পড়বে। সিউল অলিম্পিক আসছে, সারা পৃথিবীর চোখ ছিল কোরিয়ার উপর। চুন পিছু হটলেন।
তার মনোনীত উত্তরসূরি রো তায়ে উ ঘোষণা দিলেন সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন হবে, মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচন করবে। এই ঘোষণাটা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মোড়গুলোর একটা। সামরিক শাসকরা স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি, মানুষ রাস্তায় নেমে তাদের ছাড়তে বাধ্য করেছিল। অর্থনৈতিক উন্নয়ন একদিকে চলছিল, গণতন্ত্রের সংগ্রামও আলাদাভাবে চলছিল, এবং 1987 সালে দুটো এসে মিলল। এরপর থেকে দক্ষিণ কোরিয়া গণতান্ত্রিক দেশ। এখানে নির্বাচন হয়, ক্ষমতা বদলায় এবং আদালত স্বাধীন। এবং এই গণতন্ত্র পরীক্ষিত হয়েছিল 2016-17 সালে, যখন রাষ্ট্রপতি পার্ক গুন হে দুর্নীতির অভিযোগে অভিশংসিত হলেন এবং জেলে গেলেন। লক্ষ মানুষ মোমবাতি নিয়ে রাস্তায় নামলেন, কিন্তু শান্তিপূর্ণভাবে, সহিংসতা ছাড়া। সেটা ছিল কোরিয়ান গণতন্ত্রের সবচেয়ে বড় প্রমাণ। দক্ষিণ কোরিয়ার গল্পের সবচেয়ে আশ্চর্যজনক অধ্যায়টা হয়তো শেষের দিকে, যখন একটা দেশ শুধু অর্থনৈতিকভাবেই নয়, সাংস্কৃতিকভাবেও পৃথিবীকে মুগ্ধ করতে শুরু করল। স্যামসাং আজ পৃথিবীর অন্যতম মূল্যবান কোম্পানি। স্মার্টফোন, সেমিকন্ডাক্টর, টেলিভিশন। একটা দেশ যে এক প্রজন্ম আগে ট্রানজিস্টর রেডিও তৈরি করতে পারত না, সে দেশ এখন পৃথিবীর সবচেয়ে উন্নত চিপ বানায়। হুন্দাই এবং কিয়া আমেরিকার রাস্তায় চলছে। এলজির হোম অ্যাপ্লায়েন্স ইউরোপের ঘরে ঘরে। কিন্তু অর্থনীতির বাইরে আরও একটা বিপ্লব হলো, হ্যালিউ কোরিয়ান ওয়েব। 1997 সালের আর্থিক সংকটের পর দক্ষিণ কোরিয়া সরকার একটা সিদ্ধান্ত নিল, যা তখন অনেকের কাছে অদ্ভুত মনে হয়েছিল। সেটি হলো সংস্কৃতি রপ্তানি করা হবে। চলচ্চিত্র, সঙ্গীত, ড্রামায় বিনিয়োগ বাড়ানো হলো। কে পপ ইন্ডাস্ট্রি তৈরি হলো, যেখানে প্রতিভাবান তরুণদের বছরের পর বছর প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়। কে ড্রামা তৈরি হতে শুরু করলো পেশাদার মানের। প্রথমে চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ল, তারপর ইন্টারনেট এলো এবং কোরিয়ান সংস্কৃতি পৃথিবীর সীমানা ছাড়িয়ে গেল। বিটিএস জাতিসংঘে বক্তৃতা দিল। গ্যাংনাম স্টাইল পৃথিবীর প্রথম ইউটিউব ভিডিও, যা 1 বিলিয়ন ভিউ পার হলো। প্যারাসাইট একাডেমি অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল। পৃথিবীর ইতিহাসে প্রথম বিদেশি ভাষার চলচ্চিত্র। স্কুইড গেম নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা সিরিজ হলো। কিন্তু এর সাংস্কৃতিক বিজয়ের পেছনে একটা গভীর সত্য আছে। এই কন্টেন্ট শুধু বিনোদন নয়, এটা একটা দেশের যন্ত্রণার গল্প বলছে। প্যারাসাইট বৈষম্যের গল্প বলে, স্কুইড গেম ঋণের জালে আটকা পড়া মানুষের গল্প বলে। এই গল্পগুলো সারা পৃথিবীর মানুষের সাথে মিলে যাচ্ছে, কারণ এগুলো সার্বজনীন। এবং কোরিয়া এই গল্পগুলো বলার সাহস রাখে। সে সাহসটাও অর্জিত হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে। 1997 সালের শেষ দিকে দক্ষিণ কোরিয়া প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। এশিয়ান আর্থিক সংকট থেকে শুরু হয়ে কোরিয়ায় যা ঘটল তা ছিল এক পূর্ণ অর্থনৈতিক বিপর্যয়। ব্যাংকগুলো ডুবছে, কোম্পানিগুলো বন্ধ হচ্ছে, বেকারত্ব হঠাৎ 3 গুণ হয়ে গেল। আইএমএফ নিয়ে এলো $57 বিলিয়ন বেল আউট প্যাকেজ, কিন্তু সাথে এলো কঠোর শর্ত। শ্রমবাজার নমনীয় করতে হবে, মানে ছাঁটাই সহজ হবে, সরকারি ব্যয় কমাতে হবে, ব্যাংক সংস্কার করতে হবে। কোরিয়ান মানুষের জন্য এটা ছিল জাতীয় অপমান। যে দেশ নিজে গড়ে উঠেছিল, সেই দেশ বিদেশিদের নির্দেশ মেনে চলবে, এটা মেনে নেওয়া কঠিন ছিল। আর এখানেই কোরিয়ান মানুষের একটা অসাধারণ দিক দেখা গেল। সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে সোনা সংগ্রহ অভিযান শুরু হলো। মানুষ নিজেদের বিয়ের আংটি, গলার হার, কানের দুল নিয়ে এলেন এবং দেশকে দিলেন। মোট 225 টন সোনা সংগ্রহ হলো। এটা শুধু অর্থনৈতিক সাহায্য ছিল না, এটা ছিল একটা সংস্কৃতির প্রকাশ, একটা পরিচয়ের দৃঢ়তা। আইএমএফ এর বেল আউট নেয়ার 3 বছরের মধ্যে দক্ষিণ কোরিয়া পুরো ঋণ শোধ করল, তাও আবার নির্ধারিত সময়ের আগে। কিন্তু এই সংকট একটা গভীর ক্ষত রেখে গেছে। চেবল ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হলো। এত বড় কোম্পানিগুলো যখন ঋণে ডুবে যায়, গোটা দেশ ক্ষতিগ্রস্ত হয়। নমনীয় শ্রমবাজারের অর্থ হলো অনেক মানুষ চাকরি হারালেন এবং অনেকে আর আগের মতো স্থায়ী চাকরিতে ফিরতে পারলেন না। আজকের কোরিয়ায় যে প্রজন্মগত বৈষম্য, যে বেকার তরুণদের হতাশা, যে বিবাহ ও সন্তান নেয়ার প্রবণতা কমে যাওয়া, এর অনেকটার শেকড় আছে 1997 সালের সেই সংকটে। দক্ষিণ কোরিয়া আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে পেছনে তাকালে এটা অবিশ্বাস্য যাত্রা দেখায়, কিন্তু সামনে তাকালে দেখা যায় এক নতুন সংকট। জন্মহার পৃথিবীর সবচেয়ে কম, প্রতিটি নারীর গড়ে 0.7 সন্তান, যেখানে জনসংখ্যা স্থিতিশীল রাখতে দরকার 2.1। কোরিয়ান সমাজের প্রতিযোগিতার চাপ এতটাই বেশি যে মানুষ সন্তান নিতে ভয় পাচ্ছেন, কারণ ভালো স্কুলে পাঠানো, ভালো বিশ্ববিদ্যালয়ে পাঠানো, ভালো চাকরি পাইয়ে দেওয়া, এই চক্রের খরচ সামলানো অনেকের পক্ষে সম্ভব নয়। তরুণ প্রজন্মের একটা বড় অংশ এনপো জীবনযাপন করছে। কোরিয়ান ভাষায় এর মানে হলো বিভিন্ন জিনিস থেকে বিরত থাকা, বিয়ে থেকে বিরত, সন্তান থেকে বিরত, কিছু ক্ষেত্রে প্রেম থেকেও। কারণটা হলো সামাজিক প্রত্যাশার চাপ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা। চেবল ব্যবস্থা এখনও আছে এবং এর সমস্যাও আছে। স্যামসাং এর পরিবার ট্যাক্স ফাঁকি এবং দুর্নীতির মামলায় আদালতে গেছে। ছোট ব্যবসাগুলো চেবলের সাথে প্রতিযোগিতায় পারছে না। উত্তর কোরিয়ার হুমকি কমেনি, পারমাণবিক অস্ত্র আরও উন্নত হচ্ছে, উত্তেজনাও মাঝে মাঝে বাড়ছে এবং গণতন্ত্রেও ফাটল দেখা যাচ্ছে মাঝে মাঝে। রাজনৈতিক বিভাজন তীব্র, সামাজিক মাধ্যমে ভুল তথ্যের ছড়াছড়ি, প্রজন্মের মধ্যে মূল্যবোধের পার্থক্য। কিন্তু এটাও সত্য, দক্ষিণ কোরিয়া এই সমস্যাগুলো নিয়ে খোলামেলা কথা বলতে পারে, সংসদে বিতর্ক হয়, সংবাদ মাধ্যমে সমালোচনা হয়, মানুষ রাস্তায় নামতে পারে। এই সুযোগটাও কিন্তু রক্ত দিয়ে কেনা।
হান নদীর মিরাকল এই কথাটা দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উত্থানকে বোঝাতে ব্যবহার করা হয়। হান নদী সিউলের মাঝ দিয়ে বয়ে যায় এবং এই নদী দেখেছে একটা দেশের জন্ম, যন্ত্রণা, ধ্বংস, পুনর্গঠন এবং রূপান্তর। কিন্তু মিরাকল শব্দটা একটু বিভ্রান্তিকর। মিরাকল মানে অলৌকিক, যেটা ব্যাখ্যাতীত, যেটা কোথা থেকে আসে বোঝা যায় না। কিন্তু দক্ষিণ কোরিয়ার উত্থান অলৌকিক নয়, এটা ব্যাখ্যাযোগ্য এবং সেই ব্যাখ্যায় আছে অত্যন্ত মানবিক উপাদান। আছে পার্ক চুং হির মতো একজন মানুষের দৃষ্টিভঙ্গি যা কার্যকর ছিল কিন্তু অনেক মানুষের অধিকার হরণ করেছিল। আছে লক্ষ লক্ষ শ্রমিকের পরিশ্রম যারা নিজেদের জন্য নয় পরবর্তী প্রজন্মের জন্য কাজ করেছেন। আছে চিয়ন টাই ইলের মতো মানুষের আত্মত্যাগ যারা বলেছেন উন্নয়নের ফল শুধু মালিকের নয়, শ্রমিকেরও। আছে 1987 সালের সেই লক্ষ মানুষের সাহস যারা টিয়ার গ্যাসের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন গণতন্ত্র আমাদের অধিকার। এবং আছে 1997 সালে সোনা দান করা সেই মানুষগুলোর দেশপ্রেম যারা বিশ্বাস করেছিলেন এই দেশ একদিন ঠিক হয়ে যাবে। দক্ষিণ কোরিয়ার গল্পটা শুধু অর্থনীতির গল্প নয়, এটা মানুষের গল্প, যে মানুষ পুড়েছে, উঠেছে, লড়েছে, জিতেছে এবং এখনো লড়ছে। এবং এই গল্পে লি কুয়ান ইউ এর সিঙ্গাপুরের সাথে একটা মৌলিক পার্থক্য আছে। কোরিয়া তার গণতন্ত্র উপহার পায়নি, নিজে নিয়েছে, রাস্তায় নেমে, রক্ত দিয়ে, জীবন দিয়ে। যে স্বাধীনতা নিজে অর্জন করতে হয় সেটার মূল্য অনেক বেশি এবং হয়তো সেটাই দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় শিক্ষা। মিরাকল আসে না আকাশ থেকে, মিরাকল তৈরি হয় মাটিতে, সাধারণ মানুষের অসাধারণ সিদ্ধান্তে।